নমস্কার। শুভ সন্ধ্যা খুব একটা বলা যাচ্ছে না, 9টা বাজে, তাই শুভরাত্রি বলে দিলে আমরা আপনার বাড়ি চলে গেল, সেটা কোনোটাই বলা যাচ্ছে না। এখানে আমাদের সকলের প্রিয়, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ মাননীয় গৌতমবাবু রয়েছেন। গৌতমদা নমস্কার। আপনাদের প্রত্যেককে অনেক কৃতজ্ঞতা। অনেক বছর আগে একবার এইখানে অনুষ্ঠান করে গেছি, আবার আমার সুযোগ হয়েছে আসার। পুরোটাই ওনাদেরই জন্যই হয়েছিল। এলেন ওদের আমার শিলিগুড়ি, জলপাইগুড়ি বা গোটা উত্তরবঙ্গ বা গোটা নর্থ ইস্ট আমার প্রচুর গানের শ্রোতা, এবং সেটা প্রায় ধরুন 28 বছর 30 বছর ধরে। আমি অনেক জুনিয়র অবস্থা থেকে প্রফেশনাল মিউজিক করা শুরু করেছি, তো যার ফলে অনেক বছর এই সব অঞ্চলে বা ভারতবর্ষে বা বিদেশে নিজের গান, নানা ধরনের গান এক্সপেরিমেন্ট, সেটা তার সাথে রবীন্দ্রনাথের গান, ফিউশন মিউজিক, আরও অনেক কিছু। আজকে যদি বাংলা গানের আসল, তো আমি আজকে হিন্দি কিছু শোনাবো না, বাংলায় সব শোনাবো, ক্লাসিক্যাল কিছু একটা দুটো শোনাতে পারি। আর শুরুতেই সকলকে কৃতজ্ঞতা জানাই একটা অনুষ্ঠান আমাকে উপহার দেওয়ার জন্য। এত শ্রোতা ঠান্ডার মধ্যেও রয়েছে, সব মিলিয়ে আমার কাছে একটা বড় পাওয়া। আমাদের সব অনুষ্ঠানই হয়, কিন্তু কোথাও কোথাও বেশ আত্মিক মনে হয়। আজকেও সেরকম একটা মনে হচ্ছে যে একটা খুব ঘরোয়া আমেজ, এবং এখানে প্রচুর ভালো সঙ্গীত শিল্পীরা আছে, ভালো সঙ্গীত চর্চা করেন অনেক মানুষ আছেন। তো বাকি পরপর গানগুলো গাইতে গাইতে যাবো, সময় নষ্ট করবো না। ওনার কিছু বলার আছে। আমরা রাঘব চট্টোপাধ্যায়কে মঞ্চে পেয়েছি, এবং একই সাথে আমাদের এই নিবেদিতা অডিটোরিয়ামে এই মুহূর্তে উপস্থিত রয়েছে মহানাগরিক শ্রী গৌতম দেব মহাশয়। আমি তাকে আহ্বান জানাবো। আমরা রাঘব চট্টোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন করব মঞ্চে। মাননীয় শ্রী গৌতম দেব মহাশয় অনুগ্রহ করে মঞ্চে আসবেন, এবং একই সাথে স্বামী রাঘবানন্দজি মহারাজ অনুগ্রহ করে মঞ্চে আসবেন। বাংলা গান উৎসব কমিটির পক্ষ থেকে একটা জোরে কথা বলতে একই সাথে ডেকে নেব সন্তোষ কুমার ত্রিপাঠী মহাশয়, শিক্ষক, মার্গারেট এসএন স্কুল, ম্যানেজিং কমিটির সদস্য সন্তোষ কুমার ত্রিপাঠী মহাশয় অনুগ্রহ করে মঞ্চে এসে সম্মাননা জ্ঞাপন করবেন। মাননীয় শ্রী সন্তোষ কুমার ত্রিপাঠী মহাশয় সম্মাননা জ্ঞাপন করছেন। অনেক অনেক ধন্যবাদ সকলকে। আমরা চলে যাই সঙ্গীতানুষ্ঠানে। রাঘব চট্টোপাধ্যায় মঞ্চে আছে। আমি একটা অন্য গান ভাবছিলাম শোনাবো, তার কারণ হঠাৎ মনোরঞ্জ মহারাজ রয়েছেন, উনি এসে আশীর্বাদ দিলেন। আমার অকণ্ঠ কি বলবো, যে আমার অনেক অনেক এমন গান আছে যেগুলো বিভিন্ন জনরা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। তার মধ্যে ডিভোশনাল মিউজিক আমার খুব প্রিয় একটা সাবজেক্ট, এবং আমার অজান্তেই সবই ঈশ্বরের আশীর্বাদ বা আপনাদের ভালোবাসা যে অনেক ডিভোশনাল গান খুব জনপ্রিয়। মহারাজ রয়েছেন, ওনাকে বললাম আমি, উনিও চাইলেন শুনতে, তো একটা ছোট্ট করে শ্যামা শুনতে, তারপরে আমি আবার অভয় পদে প্রাণ সপেছি, অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি। আর কি জমের ভাঙে রেখেছি, আর কি জমের ভাঙে রেখেছি, অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি। দেহের
প্রথম যে কাজ নিয়ে প্রোডাকশন শুরু করেছিলাম, ফরচুনেট যে প্রথম অ্যালবামে রবীন্দ্রনাথের গান জনপ্রিয়। একটা নতুন চেষ্টা করি সবসময় নতুনভাবে অন্য কোনো গান গাইলেও একটা তার নতুন স্কিল তৈরি করার। যেহেতু মিউজিশিয়ানশিপটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ আমার জীবনে গান বাজনাটা শুরু গিটার বাজিয়ে 10 বছর গিটার বাজিয়ে পরে ভোকাল মিউজিক অর্থাৎ ক্লাসিক্যাল মিউজিক শেখার চেষ্টা করি। তো একটা রবীন্দ্রনাথের গান শোনাই, কৃতিত্ব সবই রবীন্দ্রনাথ ঠাকুরের নিজে। আমরা একটা প্রেজেন্ট করেছিলাম, সেটা খুব পপুলার, যদিও এটা শীতকাল কিন্তু গানটা বর্ষাকাল। শোন।
একটা ছোট্ট কথা জিজ্ঞেস করা আছে, সাউন্ড ওয়াইজ এভরিথিং ইজ পারফেক্ট, আমার ভয়েস ইনস্ট্রুমেন্ট সমস্যা নেই তো? তাহলে একটা জোরে হাততালি দিন। যারা sound system বানাইছেন, অনেক তারা পরে বাংলাদেশের যদিও উত্তাল অবস্থা, বাংলাদেশের সাথে অনেক বছরের অনেক কাজ, তো খুবই আনফর্চুনেট যে বাংলাদেশের দেশকে যে সময়ের মধ্যে দিয়ে চলতে হচ্ছে অনেকদিন, তো সেটা একটা অন্য অধ্যায়। কিন্তু বাংলাদেশে আমার প্রচুর গান, অনেক বছর ধরে বাংলাদেশের সাথে আমার নানা অ্যালবাম আছে, ওখানকার লেখায় আমার সুরে, আমার সুরে ওখানকার শিল্পীরা গেছে, তো ইটস লং স্টোরি। বাংলাদেশে যেসব গান ইন্টারেস্টিং করেছিলাম তার মধ্যে একটা দুটো গান আপনারা আজকে শোনেন। আমি এখন যে গানটা গাইব এই গানটা একটু 70-80 দশকের বাংলার গানের যে ফ্লেভার ওইরকম। মানে অনেকে অনেক সময় আমাদের বলেন যে আপনারা নতুন কাজ করেন, এত বছর ধরে আপনারা গাইছেন, সেই আমাদের সময়কার মতন গান আর পাই না, অনেক কথা আমার মাঝে মাঝে আসে না। সেটা আমাদের সবটা ঠিক, হয়তো অনেক বেশি গান বেড়ে গেছে, শিল্পীও বেড়ে গেছে, যার ফলে অনেক খারাপ গানের ভিড়ে অনেক ভালো গান বানিয়েছে। কিন্তু ভালো বানানোর চেষ্টা করি। যে গানটা শোনাচ্ছি যে লেখা আমার বন্ধু সাংবাদিক জুলফিকার রাসেল, তিনি ঢাকার জন্য, ওর সাথে আমার অনেক কাজ খুবই জনপ্রিয়। তো এই গানটার মধ্যে একটু ওই 70-80 দশকের বাংলা গানের যে ফ্লেভার, লেখাটার মধ্যেই ওরকম ছিল। আমি ওরকমই কম্পোজ করার চেষ্টা করেছি। শোনা জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই, এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই, জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই।
যদি পাই সময় তাহলে নতুন গান আবার তৈরি যেরকম করতে থাকবো। তো নতুন গানগুলো মাঝে মাঝে শোনাবো তো, যদি এই গানটা খুব একটা নতুন নেই, অনেকদিন হয়ে গেছে। তো এখন একটা পুরনো মানে জনপ্রিয় গানগুলো নাহলে গাওয়া শুরু হবে, সেগুলো একটু শুনি। এই প্রত্যেক ফাংশনে আমি দেখেছি 2-3 জন করে আসে, তারা ওই গানটা শুনে বাড়ি চলে যাবে বলে আগে বলে। আমার ইচ্ছে করেই শোনা। প্রথমে যারা বলে তাদের মতো শেষ শুনেছে বুঝতে হবে তো, অবশ্যই। এখানে একটা লোক অঙ্কিত হবে গান, তো আমাদের ফরম্যাটটা আমাদের মডার্ন সাউন্ডস দেবে। আমার আকাশ অ্যালবাম আমি চলি ওই অ্যালবামেই, কিন্তু চটকার ছিল, জয়মা দুর্গা ছিল, যে দেশের মা গঙ্গা যমুনা ছিল, ওই সব ওই অ্যালবাম। এটা ওই গান গান খুব পপুলার বাড়িতে আমার। মেঘের
গান, এই আমার আকাশ অ্যালবামে একটা গান ছিল, এখানে সব রকম মানুষ আছেন এবং এখানে শুধু বাংলা গানের আসলে, এখানে কে কি ধরনের মতাদর্শে বিশ্বাসী সেটা বড় কথা, এখানে সব ধরনের মানুষ আছে। তো আমি একটা গান শোনাবো, এই গানটা আমার আকাশ অ্যালবামের গান, আমার জনপ্রিয় গান, যারা আমাকে খুব মানে সিনসিয়ারলি খেয়াল করেছেন, ফলো করেন, তাদের এই গানটা মানে তাদের কাছে খুবই একটা প্রিয় গান। তো একটুখানি স্যাডনেস আছে গানটা, কিন্তু গানটা আমার খুব প্রিয় গান, আমার মনে হচ্ছে আপনাদের একটু শোনা গেছে। দাদা পড়া হচ্ছে ও না, ওই বাবা বাড়িতে আমি যাও ছুটি দিবে। যে দেশের মা গঙ্গা জল, যে দেশের পিতা হিমালয়, সে দেশের ছেলে কোন অপরাধে মৃতপ্রায় হয়ে পড়ে রয়। যে দেশের মা গঙ্গা জল, যে দেশের পিতা হিমালয়, সে দেশের ছেলে কোন
থ্যাংক ইউ। হ্যাঁ, বংশধ্বনি, আচ্ছা দেখছি, আচ্ছা দেখছি, একটু পরে যদি দুজন গাইব তখন দেখছি। টেলিভিশনে আপনারা আমাকে দেখেন, তো আমার পারফরমেন্স ছাড়াও টেলিভিশনে আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকি। আপনারা দেখেছেন অনেক বছর যারা বহু ছেলেমেয়েরা উঠে আসছে, বাচ্চারা উঠে আসছে, ওদের একটুখানি কিছু আমাদের যেটুকু জ্ঞান বুদ্ধি সেটুকু শেয়ার করা। আমি নিজেকে গুরু মানি না কখনো, আমি নিজেকে ছাত্রই মনে করি সবসময়। তো আমরা যেহেতু একটু সিনিয়র, আমাদের যেটুকু এক্সট্রা জানা সেটা ওদের দেওয়ার চেষ্টা এবং ওদের ভালোভাবে সাপোর্ট করা, কীভাবে গাইতে হয়, কীভাবে পারফরমেন্সে কীভাবে গাইতে ভালো হয়, কীভাবে রেয়াজ করলে কীভাবে ভোকাল ট্রেনিং করে নিজে গানটা ভালো হবে। তো সেগুলোর জন্য এই অনুষ্ঠান আপনারা বহু বছর ধরে দেখছেন। সারেগামাপা ইজ এ ভেরি ভেরি পপুলার শো অল ওভার ওয়ার্ল্ড। তো সেখানে একটা আমি ওদের অ্যাপ্রিসিয়েট করার জন্য একটা গান তৈরি করেছিলাম। তো গানটা কিন্তু একদম ওখানে বসে শুটিং করতে করতেই গানটা জন্ম নিয়ে সবাই যেরকম অ্যাপ্রিসিয়েট করে নাম্বার দিয়ে আমরা, তো স্কোর শিটে আমি নাম্বার দেওয়ার পাশাপাশি ওদের জন্য একটা লাইন লিখেছি। তো সে তার 4টে লাইন 6 লাইন 8 লাইন হয়েছিল। শ্যুটটা ওখানে বসেই করা, বন্ধু করতে করতে অফ টাইমে শুরু বানাবো। তারপরে হঠাৎ করেই গাইলাম, জানি যদি ভালো না লাগে এডিট করে বাদ দিয়ে দেবো। তখন দেখলাম ডিরেক্টর সহ আমাদের পুরো শুটিং টিমের প্রত্যেকে বলছে, দাদা এটা ভালো লাগছে শুনতে, আপনি গান সবাই পছন্দ করেছে। এইভাবে গানটার জন্ম হয়েছে প্রায় আজ থেকে 3-4 বছর আগে। সেই গানটা আপনাদের কিন্তু তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ আছে যে শিলিগুড়ি শহর বা উত্তরবঙ্গে গান বাজনার চর্চা প্রচুর শাস্ত্রীয় সঙ্গীতের বলুন, মডার্ন মিউজিক, ফোক মিউজিক, তো ডিফারেন্টলি এত মিউজিশিয়ানস আছে দারুণ দারুণ সব। তো আমি চাইবো যে আমার সাথে একটু সবাই একটু যদি গলা মেলান ছোটো ছোটো করে, তাহলে আমার খুব ভালো। রাজি আছে? তার জন্য গান শেখার দরকার নেই। যারা গান প্র্যাকটিস করেন বা শেখেন বা গান, তারা তো পারবেন। যারা শুধুমাত্র টয়লেটে গিয়ে মানে বাথরুমের সময়, স্নানের সময় গান করেন, তারাও গাইতে পারেন। রাজি? আমি জানি আপনার পারবেন। গা রে গা মা গা, সা গা রে সা নি, সা গা পা, ওই তো একটা ভিডিও করলাম। গা মা রে নি সা, সা গা মা, গা রে গা পা, গা মা পা সা নি, সা নি ধা মা পা, গা মা গা রে সা। কি ভালো গান বলে দিলে প্রাণ, কি ভালো গান বলে দিলে প্রাণ, কি ভালো গান বলে দিলে প্রাণ। রেখো সম্মানকে আরো গান, রেখো সম্মানকে আরো গান।
ছবি এখানে দেখতে পাচ্ছি, এনারা সবাই আমাদের দুজন আমাদের অত্যন্ত প্রণম্য দুজন মানুষ, শরীর বন্ধু এবং সুচিত্রা দেবী। আর জুবিন তো আমার খুব ভালো বন্ধু ছিল, মাঝে মাঝে ওর সঙ্গে দেখা হতো কোথাও কোথাও দেশে বিদেশে অনুষ্ঠানে। কী বলবো, এত আনফর্চুনেট ওর ব্যাপারটা নয়। আমরা সবাই কিছু জিনিস, যেমন আমার উস্তাদজি, আমি যাদের কাছে শিখেছি গুরুদের কাছে, তার মধ্যে উস্তাদ রশিদ খান সাহেব এত কম বয়সে জীবন চলে গেছে। এরকম অনেক মানুষ আছেন যারা এই লেভেলের, কিন্তু খুব তাড়াতাড়ি চলে গেছে। তো যাই হোক, আমি শরীরবাবু ছবি দেখতে পেয়েছি, আমি ওনার বন্ধু ভক্ত। আমি মনে করি যে শরীর চৌধুরী হলে ইন্ডিয়ান টু অল মিউজিক ডিরেক্টরস অফ ইন্ডিয়া, হি ওয়াজ আ জিনিয়াস, হি ওয়াজ আ ইন্টারন্যাশনাল লেভেল কম্পোজার। আমি এটা বিশ্বাস করি, আন্তর্জাতিক কম্পোজার আজকে যতটা বলে অসুবিধা নেই, কারণ আমাকে তো দেখার কিছু নেই, আমি তো শাহরুখ খান, আপনি আমার শুনলেই আমি খুশি। আপনাদের দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে আনন্দ, আর কিছু চাই না। তুমি না, তো আরো আমি একটু ছোট করে দুটো লাইন শরীরবাবুর জন্য গাইতে চাই। আমি যে জলসাগরে বেলোয়ারি ছাড়, এটা আমারই ভুল হয়েছে, আমার মঞ্চের উপর এই গানটা বোধহয় শরীরবাবুর কম্পোজিশন নয়, এটা বোধহয় অনিল বাচ্চন কম্পোজিশন।
তো আশা করি খারাপ লাগলো না, মোটামুটি ভালোই লেগেছে। তো এই শক্ত গান এসব গান কোনটা? হ্যাঁ, কিন্তু সেটা তো পুরোনো গান, সেটা অনেক বছর শুরু একটা মাথা পুরোনো গান গাইতে আর নিজের গান গাইতেই পারবো না। আচ্ছা, এবার যে গানটা গাইবো এই গানটা একটা সফট লাভ সং, এটাও আমার বেশ কয়েক বছর আগে বানানো। তো সেটা একটা শো, একটু ওয়েস্টার্ন প্যাটার্ন, আমি নানা রকম কম্পোজিশন বানাই। তো এই গানটাও কিন্তু যারাই শুনেছে তাদের খুব পছন্দ হয়। আজকে আমি অ্যাকোস্টিক গিটারটা আনতে পারিনি, কিন্তু আমি অ্যাকোস্টিক গিটার বাজিয়ে গাইলে বেশি আনন্দ লাগে শুনতে বা গাইতে। ওরা যে বাজাচ্ছে তাদের আমার না বাজালে কিছু এসে যায় না, এত ভালো বাজে। কলেজ সামনে
বড় হয়ে ভাবলাম যে বাবা এই মহাপুরুষ শিল্প দেওয়াটা বলতাম যে কোনো গান শিল্পী গাইতে পারতাম। তো ভাবলাম যে ওটাকে একটু কাজে লাগে ওই যে সুরে শিল্প দিতে পারা দেওয়াটা একটা কোয়ালিটি, সেটাকে যদি ব্যবহার করা যায় গানে, সেই জন্য আচমকা অনেক মাথায় কিছু আসে। এর পরের যে গানটা গাইবে এটা খুব পপুলার গান, জনপ্রিয় গান তো গাওয়া হবে না, খুব জনপ্রিয় গান শোনা।
আমি চেষ্টা করেছিলাম যে রাগ সঙ্গীতকে খুব আম জনতার মধ্যে বা নতুন জেনারেশনের ছেলেমেয়েরা যারা শুধু ওয়েস্টার্ন মিউজিক বা হিন্দি ফিল্ম, আমি নিজেও একজন প্লেব্যাক সিঙ্গার, শুধু একটা ফিল্মের গান গাই করে, তো ওদের মধ্যে একটু রাগ সঙ্গীত যদি কোনোভাবে একটা কিছু শোনানো যায় তা সেটা করেছিলাম। এবং এই ফিউশন মিউজিক জিনিসটা ভারতবর্ষের মহারাষ্ট্রে, সাউথ ইন্ডিয়ায় খুব বেশি আছে, আর ইস্টার্ন জোনেও কিছু কিছু ব্যান্ড, কিছু কিছু মিউজিশিয়ানসরা করেছে। কিন্তু বাংলা গানের যেহেতু আমার শুরুটা পুরোপুরি বাংলা গানটাই পরে আমি কখনো হিন্দিতে কাজ করেছি বা ন্যাশনাল, পরে ইন্টারন্যাশনাল অনেক যতটুকু পেরেছি যেটুকু আমার ক্ষমতা। তো এই ফিউশন মিউজিকটাকে আমি খুব চেষ্টা করেছিলাম যে একটা ডিফারেন্ট কিছু ফর্মে প্রেজেন্ট করতে, যেটা সবার কাছে গ্রাহ্য হয়। যারা রাগ সঙ্গীত শেখেন, চর্চা করেন, তারা তো জানেনি। যাদের মনে হয় কখনো কখনো শুনেছি যে রাগ সঙ্গীত মানে এটা আগে ছিল, এখন আমার প্রোগ্রামে সবাই যে রাগ সঙ্গীত, ফিউশন সঙ্গীত একটু আগে তিনি তার খুব বেশি বয়স না, সেরকম আমি বললাম আমি এটা শুনতে চাই। তার মানে সে কোথাও শুনেছে আমার, সেটা মানে জিনিস শোনায় রাগ সঙ্গীত থেকে অন্য ফর্মে। আমার মিউজিশিয়ান বন্ধুরা আছে, আলাপ তো অবশ্যই করাবো পরে। তো ও বলছিল হংসধ্বনি বোঝায় না, হংসধ্বনি, ইয়ামান হংসধ্বনি, অনেকগুলো বিগবালাসি অনেক কিছু করেছে। তো কী রাগ শুনতে চায় হংসধ্বনি, ইয়ামান, হংসধ্বনি, এটা হংসধ্বনি করতে পারি। আমি কদিন আগে এসেছিলাম এখানে একটা স্কুলের অনুষ্ঠানে, জাস্ট 2-3 দিন, তো সেখানে আমি বিগবালাসি শুনেছিলাম। আপনিও বোধ হয় আগের ওই বুক ফেয়ারে আপনি ছিলেন, আজ হংসধ্বনি গায়, হংসধ্বনি অনেক গাওয়া হয়। আর আরও পাইছি এই জন্য যে সামনেই সরস্বতী পুজো, হংসধ্বনিটা বেটার বোঝায় শোনা। বন্দিশটা বড় মানে এনশিয়েন্ট বন্দিশ, আমরা ওস্তাদ আমির খান সাহেবের গলায় শুনেছি।
gare gare sa ni ni sa 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 ni ni sa 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 gare ga ma ni ni sa 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 ni ni sa 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 gare 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 ni ni sa 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 gare ga ma ni ni sa sa gare ga gare ga
চেষ্টা করলাম আমাকে যতটা হাততালি দিলেন তার ডাবল হাততালি ওদের জন্য। একটা অনেক গান বলছেন এত বছর ধরে এত গান তৈরি করে চলেছি অনুষ্ঠান অনেক গান গেছে। একটা সিনেমার গান শোনা এটা খুব পপুলার গান, এটা ডুয়েট গান ছিল অনেক বছর আগে, কিন্তু খুব সিনেমাটার নাম ছিল এটা আমার শ্রেয়া দিয়েছিল। এটা একটু শোনাই তারপরে আর কয়েকটা গান শোনাই। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আমার হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
কেন আসে আমার ঘরে? সে অভিমানে আজ তোমাদেরই অভিমানে, আজ আমি তুমি নেই বলে একটা খুব পপুলার গান, সেটা তো অনেক জায়গায় গিয়েছে। আমি একটা নতুন গান গাইছি, এটা শিগগিরই বেরোবে। এই গানটা যদি আপনারা বলেন আমি একটা গান শোনাই, কারণ আপনারা খুব ভালো অ্যাকসেপ্ট করছেন। গানটা খুব ভালো লাগে, যেটা একটা প্রেমের গান। মানে কারণটা জিজ্ঞেস করবেন না। আমি দেখেছি আমি যত গান গিয়েছি তার মধ্যে যেগুলো বেশি আঘাতপ্রাপ্ত গান, মানে বিরহের গান, সেগুলো বেশি কারণটা আমার কাছে। কিন্তু এটা আমরা সব দেখেছি আমার লাইফে, যত দুঃখের গান সেগুলো বেশি। এনিওয়ে, এটাকে শোনো। এবছরে রিলিজ করবো। যদি ভাববে বলে যদি ভাববে বলে সম্পর্ক কোনো পড়েছ কেন? যদি ভাববে বলে, যদি ভাববে বলে সম্পর্ক কোনো পড়েছ কেন? যদি বেঁচবে বলে স্বপ্নগুলো কোনো কিচ্ছু কেন? যদি ভালোবাসার সাহস না পাও বুকের পাঁজরে আসছ কেন? যদি ভাববে বলে, যদি ভাববে বলে সম্পর্ক কোনো একদিন পড়েছ কেন? যদি ভাববে বলে, যদি ভাববে বলে সম্পর্ক কোনো একদিন পড়েছ কেন? যদি বেঁচবে বলে স্বপ্নগুলো কোনো একদিন কিচ্ছ কেন? যদি ভালোবাসার সাহস
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটা মজার গান আমি শেষ করি, তার আগে আমার মিউজিশিয়ান বন্ধুদের সাথে আলাপ করাই। একেবারে ডান দিকে সোমনাথ বেস গিটার, তার পাশে বিদ্যুৎ তবলা যন্ত্রে, আমার ঠিক পিছনে কাহন, ইলেকট্রনিক ড্রামস, কম্পিউটার সাথে নানা রকম যন্ত্রে বাপ্পা, বাঁ পাশে ব্যাকিং ট্র্যাক এবং কিবোর্ডসে স্নেহেন্দু, এবং লিড গিটার এবং ব্যাকিং ভোকালসে সৌরভ, অমরনাথ আমার কন্ট্রোলার আমার সাথে এসছে। একটু জোরে হাততালি হোক সবাই মিলে এনাদের জন্য। এবং অবশ্যই আপনাদের বাংলা গানের আসর আমার বোধহয় দ্বিতীয়বার হলো, অনেক বছর পরে হলেও শিলিগুড়ি, জলপাইগুড়ি তথা বহু জায়গায় আপনারা আমার গান শুনতে আসেন, এবং সেই সাহসেই আমি আসি এবং আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ পাই। আমি চেষ্টা করবো ভালো বাংলা গান, কোয়ালিটি গান নিয়ে সারা জীবন থাকতে, এবং সেটাই সারা জীবনে এসেছি। আমি গৌতম থেকে আরও একবার কৃতজ্ঞতা, ভালোবাসা এবং নমস্কার জানাই। আপনাদের প্রত্যেক এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর, আমরা রোজই অনুষ্ঠান করেছি, কিন্তু আজকে আচ্ছা লাস্ট গানটা একটা মজার গান দিয়ে শেষ করবো। গানের নাম ভালোবাসার শর্ত। ভালোবাসার কোনো শর্ত হয় না, তো শিশু, কিশোর, মধ্যবয়সী, ভালোবাসা তো অনেক রকমই হয়। তো তার একটু বয়স্ক মানুষ, সব রকমেরই কারোর প্রতি অনুরাগ, ভালো লাগা থাকতে পারে। সেটা বয়স বা পরিস্থিতি অনুযায়ী বদলে যায়, তার অ্যাপ্লিকেশন একটা উৎসব হয়। কিন্তু ভালোবাসার তো কোনো বয়স হয় না, তার কোনো ধরাবাঁধার মনে হয়। এনিওয়েজ এই গানটা কি, এই গানটা মজার একটা গান। আমার বন্ধু ভীষণ ভালো কম্পোজার নীলাঞ্জন মন্দি, অনেক সিনিয়র আমার থেকেও। এটা অনেক দিন আগে রেকর্ড করা, পরে গানটা আস্তে আস্তে পপুলার হয়েছে। এটা প্রায় 12-13 বছর আগে রেকর্ড হয়েছে। পরে ওটা আমি নতুন করে আমার সঙ্গে করে গাইছি, সকলের পছন্দ হচ্ছে। পুরোপুরি ওয়েস্টার্ন ফরওয়ার্ড, অনেক সিরিয়াস গান বাজনাও শোনালাম। এটা একটু মজার গান, মজার গান বিশেষ। আর তার আগে জিজ্ঞেস করবো যে কোনো গানের ইচ্ছে রইল আছে, আমি জানি কেন অনেক গান আমার একটা অনুষ্ঠানে সম্ভব নয়। বলুন তোমার চোখে, তাহলে তোমার চোখে নিয়ে শেষ করি। এই জন্য জিজ্ঞেস করলেই মুশকিল। আর ঠিক আছে, তাহলে তোমার চোখে না, তুমি নেই বলে তোমার চোখে এগুলো তো গিয়েছি আগে। তোমার চোখে আমি দেখছি দৃশ্যে যেতে পারি, আগে আমি এখানে